শাহজালালের কার্গো ভিলেজে বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা, পরপর অগ্নিকাণ্ডের রহস্য খতিয়ে দেখার আহ্বান, বিলম্ব ফ্লাইটগুলোর মাশুল মওকুফ। একটার পর একটা যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, এই ইনসিডেন্টগুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। তফসিলের আগে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। গণভোট পিয়ার সহ ৫ দাবিতে কাল থেকে জামায়াত ও ইসলামী দলগুলোর বিক্ষোভ। বিধিমালায় না থাকায় শাপলার প্রতীক পাচ্ছে না এনসিপি, ইসি আনোয়ারুল। নির্বাচন কমিশন চলছে অন্য ইশারায়, বৈঠক শেষে হাসনাত। আন্দোলনের মুখে সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়ল এমপি ও শিক্ষকদের বাড়ি ভাড়া। প্রত্যাখ্যান করে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল, কর্মসূচি চলবে। এবং বর্ধিত মাশুল স্থগিতের আশ্বাসে চট্টগ্রাম বন্দরের C&F এজেন্টদের কর্মবিরতি ও পরিবহন ধর্মঘট প্রত্যাহার, লিখিত দেয়ার দাবি। স্বাগত। এখন বিকেলে আপনার সঙ্গে আছি নাজমুস্তাকিম। নিভে গেছে আগুন, তবে পুড়ে ছাই শত শত কোটি টাকার আমদানি পণ্য। ভোরের আলো ফোটার আগেই ঘটনাস্থলে ছুটে যান ক্ষতিগ্রস্তরা। জানেন না কিভাবে পূরণ হবে এত ক্ষতি। সব মিলিয়ে বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক স্থাপনায় বারবার আগুন লাগার ঘটনা তদন্তের দাবিও জানান তারা। সব অভিযোগ আমলে নিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। এদিকে আগুন নিভে গেলেও এখনও পুড়ে যাওয়া কার্গো ভিলেজ থেকে ধোঁয়া বের হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। রাত পেরিয়ে গেছে, বিক্ষিপ্তভাবে তবু জ্বলতে থাকে আগুন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমানায় কিছুক্ষণ পরপরই দেখা যায় কালো ধোঁয়া। অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে তখনও চলমান ফায়ার সার্ভিস কর্মীদের ছোটাছুটি। C&F এজেন্ট হাবিবুর রহমান ৩.৫ কোটি টাকার পণ্য হারিয়ে বিপর্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো ভিলেজের এক পাশ থেকে অন্য পাশে। কার কাছে জানাবে অভিযোগ আর কার কাছে চাইবে ক্ষতিপূরণ, সেই হিসেব কষতে দিশেহারা হয়ে পড়েছেন। আমি নিজেই তো আমি তো অ্যাবনর্মাল হয়ে গেছি প্রায়। ঠিক আছে, আমার মাল আমার সামনে পড়তেছে, আমি কি করবো এখন? আমি কিছু করতেও পারতেছি না এখন। ঠিক আছে, সেক্ষেত্রে আমি নিজেই তো অসহায় হয়ে পড়ছি এখন। সকাল থেকেই হাবিবুর রহমানের মতো আরও অনেক C&F এজেন্ট, কুরিয়ার প্রতিষ্ঠানের কর্মীরা জড়ো হতে থাকেন ঘটনাস্থলে। ফায়ার সার্ভিস ও বেবিচকের প্রতি ক্ষোভ প্রকাশ করে তারা প্রশ্ন তোলেন নিরাপত্তার ইস্যুতে। ফায়ার সার্ভিস যদি সাথে সাথে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করত, তাহলে ৩ নাম্বার, ২ নাম্বার, ১ নাম্বার ওয়্যার হাউসের এই মালগুলো পুড়তো না। কেন ফায়ার সার্ভিস ঢুকলো না? এদিক দিয়ে গেট খুলে দিয়ে যদি ঢুকতো, অটোমেটিক অনেক সেভ হইতো। বৃহস্পতিবার একটা লোক ট্যাক্স দিছে ৭৯ লাখ টাকা। ৭৯ লাখ টাকা সে ট্যাক্স ডিউটি দিছে, সে আজকে মালটা ডেলিভারি নেবে, তবে তার কি হবে? গত ১২ অক্টোবর দেশের বিমানবন্দরগুলোর নিয়ন্ত্রক ও পরিচালনাকারী সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানিয়েছিল, যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট DFT শাহজালাল বিমানবন্দরের কার্গো শাখার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে ১০০ নম্বর দিয়েছে। কিন্তু সপ্তাহ না পেরোতেই বিমানবন্দরে এই অগ্নিকাণ্ডে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও নষ্ট হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। ৩০ বছর ধরে এই জায়গায় আছি, আমার অল্প কিছু হয়েছে বা ৫টা শিপমেন্ট গেছে, কিন্তু কোটি কোটি মানুষের এই বাংলাদেশি ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছে। এই কর্তৃপক্ষ যেন পরবর্তী যে এই ধরনের কোনো পরিস্থিতি না হয়, তার জন্য সর্বোচ্চ কোনো পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী এইভাবে হইতে হবে, যেখানে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়, তাৎক্ষণিক কোনো নিলে হাতের নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুনে বিলিয়ন ডলারের মতো ক্ষতির শঙ্কা করেছেন IAEABর সভাপতি কবির আহমেদ। আগুনের পেছনের কারণ খুঁজে বের করার আহ্বান জানান তিনি। আমাদের এয়ারপোর্ট ব্যবস্থাপনার সামগ্রী যে সমস্ত ক্ষতি হয়েছে, যে সমস্ত জিনিসপত্র পড়ে গিয়েছে, যন্ত্রপাতি পড়ে গিয়েছে, এবং এটার ইম্প্যাক্টটা কতদূর হতে পারে সেটা বিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে বা বেশি হতে পারে। ক্ষয়ক্ষতি পূরণের ব্যাপারে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই জিনিসগুলোর ব্যাপারে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা সবাই আমাদের ক্লেইম লঞ্চ করবো যথেষ্ট কর্তৃপক্ষের কাছে,
ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, যাদের যাদের ইন্স্যুরেন্স ক্লেম আছে তারা পাবেন, যাদের নেই তারা কর্তৃপক্ষের মাধ্যমে সেটা চেষ্টা করে দেবেন। এদিকে উপদেষ্টার সঙ্গে বিজিএমইএর প্রতিনিধি দল বৈঠক করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পোর্টাল চালু করেছে। সেখানে ব্যবসায়ীরা ডাটা ইনপুট করতে পারবে। একটার পর একটা অগ্নিকাণ্ডে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। পরিদর্শন করে বিজিএমইএর প্রতিনিধি বলছে সরকারকেই এসব খতিয়ে দেখতে হবে। যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, এই ইনসিডেন্ট গুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। কাস্টমসদের সাথে আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। এইচএস কোড নিয়ে অনেক সময় একটা জটিলতা সৃষ্টি হয়, ওগুলা বলছে উনি কনসিডার করবেন। তো আপনারা একটু অবগত করবেন, আমাদের যদি শুধু আমাদের গার্মেন্টস না অন্য কারো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এইচএস কোডের ব্যাপারে বা ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হলে ওনারা এটাকে নমনীয়ভাবে দেখবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা আগুনের ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দেন এবং তিনি বলেন সিএনডিএফ এজেন্ট সকলের অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করা হবে। আপনারা আগুনের লেলিহান শিখা দেখেছেন। এটার পরে ওখানে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, বিশেষত এই ধূম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল না। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে, অনুসন্ধান করা হবে। আমি যখন ব্যক্তিগতভাবে এখানে হাজির হয়েছি তখন মালামাল সরানোর মতো অবস্থায় ছিল না, বাট তার পূর্বে হয়তোবা ছিল, সেটা কেন করা হয়নি। আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন ও দায়ীদের শাস্তি সহ বিকল্প গুদাম চালুর দাবি জানিয়েছেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। এখন থেকে ছুটির দিন শুক্র শনিবারও আমদানি পণ্য ছাড়ের কাজ চলবে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের সবশেষ পরিস্থিতি জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। মিম, জানতে চাই যে একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় তো আগুন লাগছে এবং বিগত কয়েকদিন ধরে একই অবস্থা আমরা দেখছি। তদন্ত কমিটি যাদের মাধ্যমে আসলে গঠন করা হয়েছে তারা শুরু করেছেন কিনা তাদের কার্যক্রম, এবং বাণিজ্য উপদেষ্টা কি বলছেন জানতে চাই। বাণিজ্য বিমান পরিবহন উপদেষ্টা কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন বেলা 12টার পরপর এবং তিনি বেশ কিছু সময় ভেতরে বিজিএমই ও বিকেএমই এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। তারপর সেই বৈঠক শেষে বাহিরে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে এই যে একের পর এক যেভাবে আগুন লাগছে, সম্প্রতি আমরা যদি বলি মিরপুরে আগুন লাগলো এবং তারপর চট্টগ্রামের ইপিজেডে ভয়াবহ আগুন লাগলো এবং এরপর 3 দিনের মাথায় আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি একটি রক্ষণশীল জায়গা, যেটি অতি নিরাপত্তা বেষ্টিত একটি জায়গা, সেই জায়গায় আগুন লাগা সেটি জনমনে কিন্তু একটি শঙ্কা তৈরি করেছে। এটিকে আসলে কোনো রকম দুর্ঘটনা বশতই হয়েছে নাকি তার পেছনে কোনো নাশকতা কিংবা কোনো কমিটির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেই কমিটিকে কিন্তু 5 কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং তারপরে কিন্তু সেই রিপোর্ট থেকে যে তদন্ত আসবে সেই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদেরকে জানানো হবে। ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে যদি বলি যে বিজিএমই এর যারা প্রতিনিধি দল রয়েছেন তারা যখন গণমাধ্যমে কথা বলছিলেন তারা বলছিলেন যে তারা ধারণা করছে 12,500 কোটি টাকারও বেশি কিন্তু এখানে ক্ষয়ক্ষতি হতে পারে বলে তারা আশঙ্কা করছে। তবে এখনই পর্যন্ত পুরোপুরিভাবে তারা সঠিক সংখ্যাটি বলতে পারছে না এবং তারা একটি পোর্টাল চালু করেছে তারা বলছিলেন এবং সেই পোর্টালের মাধ্যমে সকল যারা এজেন্টরা রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তারা ডাটা ইনপুট করবে কে কত টাকার পণ্য তাদের নষ্ট হয়েছে, হারিয়েছে, সেগুলো তারা একটু জানালে তখন সেই ডাটাগুলো কালেক্ট করে একই সঙ্গে তারপর কিন্তু সেই ডাটার তথ্য অনুসারে তারা পুরোপুরিভাবে এখানে কত কোটি টাকার পণ্য ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা নির্ধারণ করার চেষ্টা করবে। এছাড়া টাকার পণ্য ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা নির্ধারণ করার চেষ্টা করবে। এছাড়া আমি যদি একটু বলি বাণিজ্য ও বিমান পরিবহন উপদেষ্টা তিনি যেটি বলছিলেন যে এই যে আগামী 3 দিন গতকাল থেকে ফ্লাইট চলাচলে বিঘ্নতা তৈরি হওয়ায় এবং সাময়িকভাবে বন্ধ থাকায় আগামী 3 দিন কিন্তু যেই ক্ষতিটা হয়েছে আর্থিক ক্ষতি, সেই আর্থিক ক্ষতি ভ্যাট ট্যাক্স সেগুলো কিন্তু সরকার মওকুফ করে সেগুলোর মাসুল কিন্তু সরকারি তার কোষাগার থেকে গুনবেন, এমন কথাও কিন্তু তিনি বলেছেন। তার বাইরে গিয়ে সকলকে আসলে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, যেহেতু একের পর এক এরকম দুর্ঘটনা তৈরি হচ্ছে সেটি যেন কারো মনে শঙ্কার সৃষ্টি না হয়, সেজন্য তিনি বলেছেন যে
ফায়ার সার্ভিস ঠিকঠাক মতো কাজ করেনি কিংবা তারা আসতে দেরি করেছে। আবার ফায়ার সার্ভিসের কে বলা হচ্ছে যে তারা যখন ঢুকতে যাচ্ছিলেন এই বিমানবন্দরে ঢুকে এরকম একটি আগুন, ভয়াবহ একটি আগুন, তাদের প্রথম ইউনিট যখন থেকে অনেকটা সময় নিয়ে তাদের ঢুকতে হয়। অনেক তারা বলছিলেন যারা প্রবেশদ্বারে নিরাপত্তা বাহিনীরা যারা ছিলেন তারা বলছিলেন তাদের কাছে ফায়ার সার্ভিস ঢোকার অনুমতি নেই। সবকিছু মিলিয়ে হয়তো কিছুটা বিড়ম্বনা হয়েছে। সেই দিকগুলোতে উপদেষ্টা কিন্তু বলেছেন তারা সবকিছু তদন্ত আমলে নিয়ে, সব অভিযোগগুলো আমলে নিয়ে তারপর তদন্ত করবেন এবং তিনি বলেছেন তিনি সকল ব্যবসায়ীদের সঙ্গে বসবেন, সেখানে ব্যবসায়ীদের সঙ্গে বসে সেখানে কি কি তাদের অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো তিনি। তানজিলা খান মিম যুক্ত ছিলেন শাহজালাল বিমানবন্দর থেকে, সেখান থেকে জানছিলাম সবশেষ পরিস্থিতি। এদিকে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফ্লাইট চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। সামান্য অগ্নিকাণ্ডের সূত্রপাত মুহূর্তে রূপ নেয় ভয়াবহতায়। শনিবার দুপুর 2:15টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে। আগুন লাগার পর বন্ধ হয়ে যায় ফ্লাইট ওঠানামা। 7 ঘন্টা পর বিমান চলাচল শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি বিমানবন্দর। 21টি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল হয়েছে। শনিবার রাতে নির্ধারিত একাধিক ফ্লাইট ছেড়েছে রোববার সকালে। কোনো ফ্লাইট ছাড়ছে 10 থেকে 12 ঘন্টা পরে। এমনকি সকালের ফ্লাইটগুলোকেও ছাড়তে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা দেরিতে। বাতিল হচ্ছে অনেক ফ্লাইট। আমাদের ফ্লাইট ছিল গতকালকে সন্ধ্যা 7টায় ফ্লাই দুবাই। তো আমাদের বাচ্চা আছে, আমাদের সাথে মহিলা আছে, তো আমাদের খুব ভোগান্তি হইতেছে। কালকে আমাদেরকে রাতের প্রায় 1টার কাছাকাছি আমাদেরকে হোটেলে নিয়ে গেছে। তো এখন নিয়ে আসছে, এখন ভিতরে গেলে তারপর আমরা বলতে পারবো কয়টায় আমাদের ফ্লাইট। আমার ফ্লাইট ছিল সকাল 9:35-এ, আমার ফ্লাইট এখন দুপুর 2টার সময়। যাত্রীরা বলছেন দীর্ঘ অপেক্ষা, বারবার ফ্লাইট বিলম্ব আর তথ্যের স্বচ্ছতার অভাবে চরম ভোগান্তিতে পড়ছেন তারা। বিশেষ করে ট্রানজিটের যাত্রীরা যাদের পরবর্তী ফ্লাইট মিস হয়ে যাচ্ছে তারা আটকে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে। দুর্ঘটনাটা ঘটার কারণে আমাদেরকে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়, যার কারণে আবার ওই ফ্লাইটটাই আমাদের আজকে না, আসতে কোনো সমস্যা হয়েছে না। এখন যাতে যেতে সময় যেতে হইব হইতে পারলাম না। শনিবার রাত 9টার পর বিমান চলাচল শুরু হলেও পূর্ণ সক্ষমতায় অপারেশন চালু হয়নি এখনো। ফ্লাইট ম্যানেজমেন্ট টিম সকাল থেকে কাজের গতি বাড়ালেও পুরো শিডিউল স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলছেন সংশ্লিষ্টরা। আর আগামী 3 দিন রিশিডিউল ফ্লাইটগুলোর মাসুল মওকুফ করেছে সরকার। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। দুর্ঘটনা নাকি আগুন রাজনীতি? 3টি বড় অগ্নিকাণ্ডের পর এই প্রশ্ন এখন টক অব দ্য কান্ট্রি। রাজনীতিবিদ থেকে নিরাপত্তা বিশ্লেষক সবার অভিযোগ নির্বাচন এবং পোশাক শিল্প ধ্বংসে নীল নকশা চলছে। দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই পরপর 3টি অগ্নিকাণ্ড অভিযোগ তাদের। বিস্তারিত আরিফ হোসেনের প্রতিবেদনে। মাত্র 6 দিন আগে 14 অক্টোবর সকাল 11:15 মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আগুন লাগে। এই ঘটনায় 16 জন নিহত হলে মরদেহ শনাক্ত হয় মাত্র 10 জনের। এই আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের 72 ঘন্টার বেশি সময় লাগে। এই ঘটনার 2 দিন পর 16 অক্টোবর চট্টগ্রামের কেপিআই এলাকায় আবারও আগুনের ঘটনা। বৃহস্পতিবার 2টার দিকে ইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গোদামে আগুন লাগে। কেপিআই এলাকায় লাগা এই আগুন পুরো ভবনটি পুড়িয়ে 17 ঘন্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে। প্রশ্ন ওঠে কেপিআই এলাকার অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে। এই ঘটনার মাত্র 2 দিন পর 19 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের কার্গো ভিলেজে আবারও আগুন লাগে। 1000 কোটি টাকার গার্মেন্টস সহ শতাধিক রপ্তানি পণ্য পুড়িয়ে 8 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এটিও কেপিআই এলাকা। এই 3টি ঘটনার পরই প্রশ্ন ওঠে একের পর এক আগুন লাগার কারণ নিয়ে। পরিকল্পিতভাবে কেউ এই ঘটনা ঘটাচ্ছে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা। স্ট্যাটাস দেয়া থেকে বাদ যায়নি বিএনপি, জামাত, এনসিপি সহ সাধারণ মানুষ। কেপিআই এলাকায় কিভাবে এত দ্রুত আগুন ছড়ায় তা নিয়েও প্রশ্ন রয়েছে ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তাদের মাঝে। দ্রুত কেন আগুন নির্বাপন করা গেল না, এই প্রশ্নের উত্তরই বলে দেবে ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা। তো এখানে আগুন কখন ধরছে আপনি সিসিটিভির ফুটেজটা নিয়েন, এখানে ডকুমেন্টটা তাদেরকে এয়ারপোর্টকে বলেন যে তোমার তো সিসিটিভি থাকার কথা।
যদি না থাকে এখানেও কিন্তু বড় একটা ব্যত্যয়। ওখানে যদি ডিটেক্টর করলো আগুন জ্বললো, তাহলে আপনার এখানে স্প্রিংকলার ফেটে যাওয়ার কথা, এমনি আগুন নেবার কথা। যদি না থাকে এটাও কিন্তু একটা বিরাট ব্যত্যয়। আমি জানি না এরকম কোনো প্রমাণ থাকলে পরে তাহলে ওইটা আগুনের ডেফিনেশনে চলে আসবে, ইনসেন্ডারি ফায়ার বা আর্সন ফায়ারে চলে আসবে, রিপোর্ট করবে। 6 দিনের মধ্যে 3টি অগ্নিকাণ্ডের ঘটনাকে স্বাভাবিকভাবে দেখতে নারাজ নিরাপত্তা বিশ্লেষকরা। নির্বাচন ও গার্মেন্টস শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংসের পায়তারা হতে পারে এই অগ্নিকাণ্ড, অভিযোগ তাদের। কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশনে বাংলাদেশের সবচেয়ে ভালো নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা। এখানে নাশকতা করা খুবই ডিফিকাল্ট, এবং এখানে যদি ইন্টারনাল আভ্যন্তরীণ কেউ যদি এটাতে সংশ্লিষ্ট না থাকে, আমি বুঝে উঠতে পারি না যে এখানে কিভাবে আগুনটা মানে শুরু হলো। সো আমি আসলে এটা কমেন্ট করতে চাই না এটা নাশকতা বা কেউ করছে কিনা, বাট অ্যাপারেন্টলি মনে হয় যে পরপর এই ঘটনাগুলো আমরা সামনে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং এই অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন পিছানের কোনো পায়তারা কেউ করছে কিনা হতেও পারে। তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে। ধরে নিলাম তদন্ত করে অগ্নিকাণ্ডের পেছনের ঘটনা দ্রুত তুলে আনতে পারলে নাশকতা অথবা দুর্ঘটনা দুটোই প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। আরিফ হোসেন, এখন, ঢাকা। দেশে একের পর এক অগ্নিকাণ্ডে ফ্যাসিবাদের দোসররা জড়িত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গুলশানে সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধাদের নিয়ে নিজ বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর সুযোগ নেই। এদিকে তফসিল ঘোষণার আগ মুহূর্তে পরপর কয়েকটি অগ্নিকাণ্ড অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুক। মিয়া আমিরুলের প্রতিবেদন। সম্প্রতি দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে নানা প্রশ্ন। দেশের সমসাময়িক পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এটি নিয়ে শঙ্কার কথা জানান। দেশে একের পর এক অগ্নিকাণ্ডে ফ্যাসিবাদের দোসররা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি। কিছু কিছু ঘটনা একই সূত্রে গাথা, যে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো কোনো গোষ্ঠী। সম্প্রতি জুলাই যোদ্ধাদের বিষয়ে তার বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর সুযোগ নেই। প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে। এদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরেক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দেশের আইন শৃঙ্খলার বিষয়ে শঙ্কা প্রকাশ করেন। নাশকতার একটা বড় ধরনের ঘটনা, এটা মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এবং মানুষ এটাকে একটা নাশকতার অংশ বলেই মনে করছে যে পরপর এই ঘটনা কিনা। একই দিন জাতীয় প্রেস ক্লাবে ইসলাম ধর্মের অবমাননা ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচনের তফসিলের আগ মুহূর্তে দেশে অগ্নিকাণ্ডের এসব ঘটনাকে অশনি সংকেত বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার এই অশনি সংকেতগুলো খুঁজে বের করতে হবে। যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত, তারা বাংলাদেশের সুখ চান না, তারা বাংলাদেশের গণতন্ত্র চান না। বিগত সময় নির্বাচনের নামে শেখ হাসিনার প্রহসন, আলেম ওলামাদের উপর নির্যাতনের প্রতিবাদেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কি ঘটছে দেশে? মিয়া আমিরুল, এখন, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ, গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে চতুর্থ ধাপে কর্মসূচি ঘোষণা করেছে জামাত সহ ইসলামী দলগুলো। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কথা জানান নেতৃবৃন্দ। এতে আগামী 20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহরে এবং 27 অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দিয়েছে দলগুলো। এ সময় 27 অক্টোবরের মধ্যে দাবি না মানলে গণ আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেওয়া হয়। 2026 ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই, নির্বাচন ওই দিনেই আমরা চাই, কিন্তু সংস্কার তো প্রায় হয়েই গেছে, শুধু আদেশটা জারি করা প্রয়োজন, গণভোটটা প্রয়োজন। দুটা জায়গায় এসে আমরা এই আন্দোলন প্রয়োজন মনে করছি। আন্দোলন ছাড়া কর্তৃপক্ষ, যারা সরকার প্রধান, যারা ঐক্যমত্য কমিশনের প্রধান, তাদের দৃষ্টি আকর্ষণ করা
তাদেরকে আলোচনা নিষ্পত্তির দিকে উদ্বুদ্ধ করে তাদেরকে এক জায়গায় বসে ওনারা আলোচনা করবেন। এটা তো আন্দোলনটা তো একটা পার্ট অফ দ্য পলিটিক্স, এটা রাজনীতির একটা অংশ, এটাকে নিয়মতান্ত্রিকভাবে নিতে হবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আশা করি আমাদের দাবি পূরণ হবে। ইসির মেরুদণ্ড নেই বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা। এই কমিশন দুর্নীতি এবং দলবাজিতে ব্যস্ত বলেও অভিযোগ করেন তারা। প্রতীক নিয়ে সিদ্ধান্ত জানানোর শেষ দিনে কমিশনের সাথে বৈঠক শেষে তারা জানান শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না এনসিপি। আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। শাপলা নয়, বিকল্প কোনো প্রতীক নিতে জাতীয় নাগরিক পার্টিকে বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং সেই সিদ্ধান্ত জানানোর শেষ দিন আজ রোববার। প্রতীক ইস্যুতে সিদ্ধান্ত জানাতে তাই নির্বাচন কমিশনে এনসিপি। বেলা 11টার দিকে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কমিশনে প্রবেশ করে জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শুরু হয় কমিশন সচিবের সাথে। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমকে এনসিপি নেতারা জানান শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না তারা। জনগণের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটার কার্যক্রম বা সিদ্ধান্ত কি গ্রহণ করছে বা করছে না সেটার ব্যাখ্যা ওনারা জনগণের সামনে প্রকাশ করবেন না। হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম প্রাতিষ্ঠানিক স্বৈরাচারীর মতো হয়ে যাচ্ছে, তাদের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে। এই কমিশন দিয়ে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য তার। এখন স্পষ্টত এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে বা আমাদের তাদের সাথে যেই আলোচনা বা তাদের সাথে এই যে আমরা কাজ করছি, আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া। আমরা বারবার বলেছি এটা নতুন কোনো কথা না, আমাদের কাছে মনে হয়েছে, আমি গতকালও বলেছি যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁওয়ে নাই। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ইসি কর্মকর্তারা দলবাজি এবং দুর্নীতিতে ব্যস্ত, কোনো নিয়ম নীতি ছাড়া জঙ্গলীয় কায়দায় চলছে নির্বাচন কমিশন। যে এখানে রাজা তার শাসন, উইদাউট কোনো রুলস রেগুলেশন, কোনো নীতিমালা, কোনো কিছু ছিল না। তো আমাদের শুধু বারবার আমরা বলে আসছি এই নির্বাচন কমিশন আস্তে আস্তে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। আপনারা যেভাবে বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এই নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্যই তারা আমাদের জুতোর তলা ক্ষয় করে দিচ্ছে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার। নির্বাচনের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে তারা? ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জাতীয় নিরাপত্তা ইস্যুর মতো অথবা জাতীয় ক্ষেত্রে যদি নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে এই সরকার, তাহলে তারা একটি বাংলাদেশে ক্রেডিবল ইলেকশন কিভাবে হলো নিরাপত্তা দিতে তারা সফল হবে, সে বিষয়ে আমরা আজকে তাদের কাছেও প্রশ্ন তুলেছি এবং সরকারের কাছেও প্রশ্ন রাখছি। এনসিপি নেতারা বলেন, অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন করার কোনো যোগ্যতাই নেই এই নির্বাচন কমিশনের। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। নির্বাচন কমিশনের বিধিমালায় না থাকা এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স হলে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে ইসি জানান, বিতর্কিত কেউ নির্বাচনকালীন দায়িত্বে থাকবে না। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। আইনগতভাবে এখন তো ওই দলটার কার্যক্রম স্থগিত আছে। আপনি এও ভালো বুঝেন, স্থগিত থাকলে তো স্থগিত, সব কিছু বিতর্কিত কোনো লোক নির্বাচনে আসতে পারবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতায় একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেজন্য কাজ করবে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। তবে জুলাই সনদ স্বাক্ষর করতে এখনও যারা বাকি আছেন তাদের আবারও স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণফোরামের স্বাক্ষর অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। এ সময় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ৭২-এর সংবিধানের 4 মূলনীতি জুলাই সনদে উল্লেখ থাকলে তা পূর্ণতা পেত। তবে সনদের স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হবে এমন আশ্বাস পেয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। এদিকে জুলাই সনদে স্বাক্ষর করায় কমিশন এবং গণফোরামকে মুঠোফোনে স্বাগত জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর করতে এসছেন এবং আমরা মনে করি যে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে নতুন পর্যায়ে রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের যে নতুন পর্যায়ে
তার অগ্রণী সৈনিক হিসেবে গণফোরাম এবং গণফোরামের সঙ্গে যুক্ত প্রত্যেকেই থাকবেন। আমাদের প্রস্তাব ছিল একই সাথে 4 মূলনীতি: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। এই 4টি শব্দ সহ যদি এটা দেওয়া হতো তাহলে জিনিসটা আমাদের কাছে পরিপূর্ণতা লাভ করত। ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদে অন্তর্বর্তী সরকার আইনি ভিত্তি দিবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করে জুলাই সনদের এনসিপি স্বাক্ষর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। রাজনৈতিক বিষয়ে একটা দলের যদি মতপার্থক্য থাকে সেটা মতপার্থক্য, সেটা দূরত্ব না। এনসিপি আপাতত স্বাক্ষর করেনি, কিন্তু এনসিপি প্রথম থেকে ঐক্যমত কমিশনের সবকটা মিটিংয়েই ছিল, সবকটা জিনিসেই তারা স্বাক্ষর করেছেন। তারা যে জিনিসটা বলেছেন যে বাস্তবায়নের একেবারে কংক্রিট আইনি রূপরেখা, এইটা নিয়ে যখন ঐক্যমত কমিশন সরকারের কাছে রিপোর্টটা দিবে তখন সরকার একটা পজিশনে যাবে বলবার জন্য যে আসলে কোন পথটার কথা আমরা ভাববো। অবশেষে আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের 5% নির্ধারণ করে প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল শুরু করেছেন এমপিও শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন, সরাসরি যুক্ত হব সেখানে। লগ্ন, জানতে চাই যে মিছিল শিক্ষা ভবনে পৌঁছেছে কিনা এবং শিক্ষকদের বক্তব্যটা কি? আসলে শিক্ষা ভবন যে মোড় রয়েছে সেই মোড়েই কিন্তু পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছে, অর্থাৎ শহীদ মিনার থেকে যে মিছিলটি চলে এসেছিল সেই ভুখা মিছিলটি কিন্তু এখন অবস্থান করছে কার্জন হলের পাশে, অর্থাৎ শিক্ষা ভবনের সামনে যে ব্যারিকেড রয়েছে সেখানে। আমরা দেখেছি শিক্ষকরা যারা রয়েছেন এবং তাদের সাথে শিক্ষক নেতারা যারা রয়েছেন, দেলাওয়ার হোসেন আজিজি তিনি কিন্তু 3টার দিকে শহীদ মিনারে গিয়েছেন, সেখানে গণমাধ্যমের সাথে কথা বলেছেন, যারা আন্দোলনকারী রয়েছেন সবার সাথে কথা বলে সবাইকে বিস্তারিতভাবে জানিয়েছেন এবং এটি নিশ্চিত করেছেন যে আসলে এখানে যারা রয়েছে তারা যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে একটি ভুখা মিছিল পালন করতে চায় এবং সেজন্যই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। তবে পুলিশ একটি শক্ত ব্যারিকেড দিয়েছে, এজন্যই তারা আসলে তার সামনে অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন, তারা নিজেদের প্লাকার্ডের মাধ্যমে প্লেটের মধ্যে নিজেদের দাবি দাওয়াগুলো লিখে তারা ভুখা মিছিলের যে আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে সেটি তারা পরিচালনা করছেন। এবং এর আগে যে বিষয়টি জানিয়েছিলাম, শিক্ষকরা আসলে শুরু থেকেই যে আজকে সকালে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল পুরো বিষয়টাকে তারা প্রত্যাখ্যান করেছে, বলেছে যে এই প্রত্যাখ্যিত সেই 5% যে বিষয়টি রয়েছে সেটি কোনোভাবে তারা মেনে নিতে না, যতক্ষণ পর্যন্ত আসলে 20% বাড়ি ভাড়া নিশ্চিত করা হবে না কিংবা উৎসব ভাতা এবং 15% চিকিৎসা ভাতার যে বিষয়টি রয়েছে এটি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত তারা আসলে রাজপথে তাদের যে বিষয়টি রয়েছে সেই আন্দোলনে সেটি অব্যাহত রাখবেন। একই সাথে আরও একটি বিষয় বলেছিলেন শিক্ষক নেতারা, সেটি হচ্ছে এই যে এই আন্দোলনটাকে অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, সেই অপচেষ্টাগুলোকে রুখে দিয়ে সবার প্রতি আহ্বান জানান সবাই যেন পারস্পরিক একটি সহযোগিতার মাধ্যমে আসলে শিক্ষকদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই দাবিকে পূরণ করা হয়। এবং আরেকটি বিষয় বলেছেন, এই দাবির সাথে আন্দোলনের সাথে আসলে আসছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচন বানচালের আসলে কোনো সম্পর্ক নেই, সবকিছু সম্পর্কহীন। অর্থাৎ শিক্ষকরা নেহাত তাদের নিজেদের যে দাবি দেওয়া, নিজেদের যে অধিকারের বিষয়টি রয়েছে সেই অধিকার পালনের জন্যই মূলত শিক্ষকরা এখানে এসেছেন এবং একই সাথে তারা আসলে শ্রেণীকক্ষেই ফিরে যেতে চান। তবে যেহেতু তারা শ্রেণীকক্ষে আপাতত পাঠদান বন্ধ রেখে আসলে এখানে এসেছেন, তারা ঢাকায় অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন মফস্বল শহরগুলো থেকে যারা শিক্ষকরা রয়েছেন তারা আসলে এখানে এসেছেন, এমপিভুক্ত শিক্ষকরা, তারা আসলে মূলত নিজেদের যে দাবি দেওয়া একান্তভাবে আসলে তারা নিজেদের আসলে পারিবারিকভাবে চলার জন্য, সচ্ছলতার জন্য যে একান্ত দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়েই কিন্তু এখানে এসেছে। তো এই জায়গা থেকে আসলে তারা এখন পর্যন্ত এখানে তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন। তারা বলেছেন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা পুনরায় শহীদ মিনারে ফিরে যাবে। তো সাকিব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। সাকিব, শিক্ষকদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন আতিক মেজবা লগ্ন। শিক্ষা মন্ত্রণালয়ের সীমাবদ্ধতা সত্ত্বেও যতটুকু সম্ভব ততটুকু বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় শিক্ষকদের দ্রুত শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। এই বাড়ি ভাড়া সংক্রান্ত যে আমাদের অগ্রগতি সেটা হয়েছে, আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার, কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে অর্থ মন্ত্রণালয় তারা বরাদ্দ সেটা করেছেন, সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন।
গেট পাস ও যানবাহন প্রবেশের বর্ধিত ফি বন্দর কর্তৃপক্ষ স্থগিত করায় কর্মবিরতি প্রত্যাহার করেছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। তবে এখনও পুরোপুরি শুরু হয়নি গাড়ি চলাচল। লিখিত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে শ্রমিক ইউনিয়ন। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, জানতে চাই যে শ্রমিক ইউনিয়ন নেতারা কি বলছেন এবং কখন নাগাদ গাড়ি চলাচল স্বাভাবিক হতে পারে? আসলে ধর্মঘট বন্দর কর্তৃপক্ষের সাথে যে বৈঠক হয়েছে, বন্দরের প্রবেশের যে যানবাহন প্রবেশ ও গেট পাস ফি যে বাড়িয়েছে সেটি প্রত্যাহারের বিষয়ে, সেই বৈঠকের পর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে এখন থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগের যে রেট ছিল অর্থাৎ 57 টাকা ফিতেই ভারী যানবাহন, ট্রাক, কাভার্ড ভ্যানগুলো বন্দরে প্রবেশ করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে তাদের আপাতত কোনো বাড়তি ফি দিতে হবে না। তবে এই সিদ্ধান্ততে স্বাগত জানিয়ে ট্রাক কাভারের মালিক সমিতি তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে। তবে শ্রমিক ইউনিয়ন বলেছিল যে এক্ষেত্রে তাদেরকে লিখিতভাবে আগে যেভাবে গেজেট জারি করা হয়েছে বা লিখিত সিদ্ধান্ত না আসলে তারা কাজে যোগ দেবে না। তবে আমরা এখন আছি বন্দরের 3 নম্বর গেটে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা অপেক্ষা করছে পাসের জন্য, বিশেষ করে ট্রাক কাভার্ড ভ্যান এবং ট্রাক চালকরা, এবং পাস পেলে তারা বন্দরে প্রবেশ করতে পারবে এবং তাদের যে পণ্য ডেলিভারি বা রফতানি পণ্য যেগুলো নিয়ে তাদের জাহাজীকরণ করার কথা সে কাজটি শুরু হওয়ার কথা। তবে এখানে আসলে সিস্টেমে কিছু আপডেট বা সিস্টেমের কিছু জটিলতা আছে, যেহেতু নতুন করে রেট বাড়ানো হয়েছিল এবং সেই সিস্টেমও সেটা আবার আগের রেটে ফিরতে হলে তাদের সিস্টেমটা আপডেট করতে হবে বা পূর্বের সেই সিস্টেমে যেতে হবে। এবং সব গেটেই কিন্তু আসলে সেই সফটওয়্যার বা সেই কম্পিউটার না থাকার কারণে এখানে শ্রমিকরা গেট পাস পাচ্ছে না। কিছু গেটে আমরা শুনেছি যে সীমিত আকারে হয়তো ম্যানুয়ালি তাদেরকে পাস দেওয়া হচ্ছে প্রবেশের জন্য। তো এই ক্ষেত্রে যখন তারা পাস পাবে তখনই আসলে গাড়িগুলো প্রবেশ করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ট্রাক চালকরা এবং ট্রাকের কাভার্ড ভ্যানগুলো সারি সারি করে দাঁড়িয়ে আছে এবং পুরো রোডই কিন্তু অনেকটা জট হয়ে গেছে এবং তারা অপেক্ষায় আছেন যত দ্রুত সম্ভব তারা গাড়িগুলো প্রবেশ করতে পারবে ততই কিন্তু বন্দর থেকে পণ্য ডেলিভারি কার্যক্রমে যে স্থবির হয়ে আছে সেটা শুরু হবে। এবং আজকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বন্দরে প্রায় 40,577 টিউস কন্টেনার জমে গেছে এবং বন্দর কর্তৃপক্ষ আশা করছে গাড়িগুলো প্রবেশ শুরু হলে, যেহেতু তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে, খুব দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তবে এখানে কিন্তু আরেকটি বিষয় অনিশ্চয়তা রয়ে গেছে, যেহেতু অন্যান্য প্রবেশ ফি বা অন্যান্য যে সংস্থাগুলো আছে বা যারা বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে যুক্ত তাদের সে প্রবেশ ফির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর বাইরে 52টি সেবা খাতে যে ট্যারিফ বাড়ানো হয়েছে সেটার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তাই নতুন করে কোনো কর্মসূচি আসলে আবারও বন্দর অচল বা বন্দরে কার্যক্রম আবার বন্ধ হয়ে যাওয়ার একটি সংখ্যা রয়েই গেছে। সাকিব, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত ছিলেন হাজেরা শিউলি। কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়া বাড়িতে 3 দিনের সাধু সঙ্গ শেষ হচ্ছে আজ। সঙ্গ ছেড়ে আপন নিরে ফিরে যাচ্ছেন সাধু বাউলরা। বিদায় বেলায় অশ্রুসিক্ত চোখ তাদের। নানা আনুষ্ঠানিকতায় সাধু সঙ্গের পর বাউল সাধকরা ফিরছেন যার যার গন্তব্যে। 3 দিনের স্মরণোৎসবে লালন সাইজির মানবতার বার্তা এবং দর্শন ধারণ করেন ভক্ত অনুরাগীরা। লালনের গান, বাণী ও সাধু গুরুদের জীবনাচরণের পালায় জমে ওঠে স্মরণোৎসব। এবারের লালন আয়োজনে ভিড় ছিল অন্যবারের চেয়ে বেশি। এবারই প্রথম আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস ঘিরে রাষ্ট্রীয়ভাবে সাধু সঙ্গের আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ডাকাতির ঘটনায় হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে ফ্রান্সের বিশ্ববিখ্যাত লুভ মিউজিয়াম। ফ্রান্সের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী রাচিদা দাতি এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রোববার সকালে পূর্ব নির্ধারিত সময়ে জাদুঘরটি খোলার পরপরই ডাকাতির ঘটনা ঘটে। যদিও কি ডাকাতি হয়েছে সে বিষয়ে এখনও অস্পষ্ট। মুখোশধারী 3 ব্যক্তি জানালা ভেঙে ভেতরে ঢুকে অন্তত 9টি অলংকার চুরি করে স্কুটারে চড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। সংস্কার কাজের জন্য বাইরে থাকা একটি লিফট ব্যবহার করে জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে ঢুকে তারা এই ঘটনায় কেউ হতাহত হয়েছে বলেও জানা যায়নি। ঘটনাস্থলে অনুসন্ধানে ব্যস্ত পুলিশ। জাদুঘর বন্ধ করে দেয়ায় ভেতরে আটকা পড়েছেন অনেক দর্শনার্থী। এখন বিকেল শেষ করব, তবে শিরোনামগুলো জানাবো আরও একবার।
শাহজালালের কার্গো ভিলেজে বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা, পরপর অগ্নিকাণ্ডের রহস্য খতিয়ে দেখার আহ্বান, বিলম্ব ফ্লাইটগুলোর মাসুল মওকুফ। একটার পর একটা যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, এই ইনসিডেন্টগুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। তফসিলের আগে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। গণভোট পিয়ার সহ 5 দাবিতে কাল থেকে জামায়াত ও সমমনা দলগুলোর বিক্ষোভ। বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি ইসি আনোয়ারুল। নির্বাচন কমিশন চলছে অন্য ইশারায়, বৈঠকে শেষে হাসনাত। আন্দোলনের মুখে সর্বনিম্ন 2000 টাকা বাড়ল এমপি ও শিক্ষকদের বাড়ি ভাড়া প্রত্যাখ্যান করে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল কর্মসূচি চলবে। এবং বর্ধিত মাসুল স্থগিতের আশ্বাসে চট্টগ্রাম বন্দরের C&F এজেন্টদের কর্মবিরতি ও পরিবহন ধর্মঘট প্রত্যাহার, লিখিত দেয়ার দাবি। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/এখন TV।